Like, share, subscribe, and press the bell icon to never miss an update from Just News. Hello and welcome to another episode of Just News presents Our Women's Journey with me, Shomi. Today I'm in conversation with Nilanjana Chakraborty. আমরা অনেকেই জানি নীলাঞ্জনাদিকে, আমরা অনেকেই চিনি, আমাদের ভীষণ প্রিয় একজন মানুষ। কিন্তু নীলাঞ্জনাদির লাইফের জার্নি, লাইফের স্টোরি, ইন্সপিরেশন এবং লাইফ কোচিং, এই জার্নিটা আমরা জানবো আজ। Let's welcome our guest Nilanjana Di. Welcome ma'am, welcome to my show. Hi Shomi. Hi Shomi. কেমন আছো তুমি? Lovely to come back again. Yes, we are honored যে তোমাকে পেয়েছি আজকে। তো তুমি কেমন আছো বলো? আমি ভালো আছি। আমি একটু ব্যস্ততার মধ্যে দিয়ে যাচ্ছে। আমি জানি প্যান্ডেমিক আছে, এখন সবাই বাড়িতে, কিন্তু আমার কোনো ছুটি নেই। আমি যথারীতি ব্যস্ত আছি কাজে, কর্মে, বাড়ি, সংসার। সো ইটস অল একটা পুরো প্যাকেজ চলছে। তো আমার জন্য তো ছুটি কি প্যান্ডেমিক কি ইটস অল দ্য সেম, খালি বাইরে যাওয়া হচ্ছে না, বাট আদারওয়াইজ very busy in action এরকম একটা ব্যাপার। তো তুমি এতগুলো সেক্টরে এত রকমের তুমি কাজ করো, তোমার জন্য ব্যস্ত থাকাটাই হচ্ছে নরমাল। সো তুমি আমাকে তুমি আমাদের যারা ভিউয়ার্স রয়েছে তাদেরকে তুমি তোমার টিপস প্রচুর দিয়েছো। তুমি আমাদেরকে বিভিন্ন রকম এই প্যান্ডেমিক সিচুয়েশনের সাথে কোপ আপ করার জন্য অনেক তুমি স্পিরিচুয়াল গাইড আমাদের করেছো থ্রু আর ইনস্টাগ্রাম লাইভ। তো সেখান থেকে তো প্রচুর কোয়ারিজ আছেই, কিন্তু আজকে তোমার যে লাইফ জার্নিটা, সেটা এই যে একটা ইন্সপিরেশনাল লাইফ জার্নিতে আজকের দিনে এসে এটা দাঁড়িয়েছে, এটার ব্যাপারে একটু জানতে চাইবো যে কিভাবে তোমার জীবনটা শুরু হয়, কিভাবে তুমি তোমার ক্যারিয়ার স্টার্ট করো এবং এতগুলো সেক্টরে কিভাবে তুমি আস্তে আস্তে নিজেকে ডেভেলপ করলে, নিজেকে এস্টাবলিশ করলে, একটু যদি আমাদেরকে জানো। হ্যাঁ, নিশ্চয়ই। তো আমি প্রথমেই বলি, যেটা করব আমি ইংলিশ, হিন্দি, বাংলা তিনটে ভাষাতেই কথা বলবো মোটামুটি, যাতে যারা নন বেঙ্গলি দর্শক তারাও বুঝতে পারে, সো দ্যাট এভরিবডি ক্যান আন্ডারস্ট্যান্ড all the what I'm trying to convey. তো কিভাবে শুরু করি? আমি একজন জেন ফ্যামিলির মেয়ে। আমি হচ্ছি কলকাতারই মেয়ে, কিন্তু ম্যারিড ইনটু আ বেঙ্গলি ফ্যামিলি, যেটা তুমি জানো। সো আই এম আ জেন ম্যারিড টু আ বেঙ্গলি। এখান থেকে শুরু করি আমি। আর আমি কলকাতাতে পড়াশোনা করেছি, মডার্ন হাই স্কুলের ছাত্রী, গোখলে মেমোরিয়াল কলেজের ছাত্রী আমি, তারপরে পোস্ট গ্রাজুয়েশনও করেছি। সুতরাং ইন আ নাটশেল একাডেমিক্স তো এটা। এবারে চাকরি আমি করেছি, আমি একজন হোটেলিয়ার, এক্স হোটেলিয়ারই বলা যায়, কিন্তু আমার হাজবেন্ড যেটা বলে যে ওয়ান্স আ হোটেলিয়ার অলওয়েজ আ হোটেলিয়ার। একজন হোটেলের লোক কখনো তুমি হোটেলটাকে তার মধ্যে থেকে পার করতে পারবে না। সো অনেক অবদান আছে আমার হোটেল ইন্ডাস্ট্রিতে কাজ করার সময়, তখন আই ওয়াজ ভেরি ইয়াং। তো ওটার আমার একটা সলিড বেস আছে। আমার সম্বন্ধে আমি একটু বলি। আমি একজন মাল্টিটাস্কার। মাল্টিটাস্কার বলতে এটাই বোঝায় যে আই হ্যাভ এ লট অফ ইন্টারেস্ট, ভেরিড ইন্টারেস্ট, অনেক রকমের আমার ইন্টারেস্ট আছে। ও कहते না কি ये भी कर लो, वो भी कर लो, जैक ऑफ ऑल ट्रेड्स, आई वुड से, बट आई एम मास्टर ऑफ सम, नॉट मास्टर ऑफ नन, बट मास्टर ऑफ सम। তো আমার ইন্টারেস্ট হচ্ছে, আমি শুরু করি জুয়েলারি ডিজাইনিং দিয়ে। আমি যে মিডিয়ান কমিউনিকেশনস এর একজন ছাত্রী। হ্যাঁ, আমি ছাত্রী বলি তার কারণ হচ্ছে আমরা যখন মিডিয়ান কমিউনিকেশনস শিখেছি তখন কিন্তু তার মানে অন্য ছিল, আজকের মানে অন্য, কিন্তু বেসিক্স অফকোর্স রিমেইন দ্য সেম, বেসিকটা সেম থাকে। কিন্তু এখন আমার মনে হয় অনেক কিছু অনেক আরো বেশি expand করে গেছে, it's expanded, it's like really the dimension has become very big. So তারপরে আমি জুয়েলারি ডিজাইনিং করি। যখন কলকাতায় কোনো জুয়েলারি ডিজাইনার ছিল না, সেমি প্রেশাস জুয়েলারির কোনো ডিজাইনিং হতো না, তখন কিন্তু আমি প্রথম ডিজাইন করি। আমার ভীষণ শখ ছিল যে, मतलब जो कहते हैं ना शौक मतलब কি ইন্টারেস্ট।
তো আমার খুব ইচ্ছে ছিল যে আমি বড় বড় চাঙ্কি পিসেস র মেটেরিয়াল গুলো কালেক্ট করে আমি এক একটা পিস থেকে আমি তিনটে নেক পিস বানালাম, কানের বানালাম, বাটন হোলস বাটন বানালাম। এইভাবে আমি সো আমার খুব ইন্টারেস্ট ছিল যে আমি জিনিসগুলোকে ভেঙে ভেঙে কাজ করি। তো সেটা আমি এখনো অবশ্য করি, কিন্তু এখন অবশ্য অনেক জুয়েলারি ডিজাইনার্স হয়ে গেছে, খুব ভালোই জুয়েলারির ব্যবসা খুব স্ট্রং ব্যবসা, এবং কখনো ইউ ক্যান নেভার গো রং উইথ দ্য জুয়েলারি ব্যবসা। বাট একটা জিনিস আছে যে যে কোনো জিনিসই তুমি করো না কেন, ইউ মাস্ট হ্যাভ আ সিগনেচার। মানে আমি এটা মনে করি যে এই ধরো তুমি আছো, suppose when you are talking on a web portal or on television or whatever, you must have your একটা स्टाइल, একটা নিজস্বতা, आपका व्यक्तिगत एक कुछ आपका एक तरीका होना चाहिए जिससे कि आपको लोग आइडेंटिफाई कर सके कि हाँ उसका ये तरीका है बात करने का। ऑफ कोर्स यू कैन इम्प्रोवाइज অলসো, পরে তুমি ওটাকে চেঞ্জও করতে পারো, বাট বেসিক্স হচ্ছে যে একটা সিগনেচার, একটা স্ট্যাম্প হওয়াটা ভীষণ দরকার জীবনে। তো আমি যেটা করতাম, যেহেতু আমি একজন হিস্ট্রির স্টুডেন্ট, আমি তোমাকে আগেও এটা বলেছি যে আমার হিস্ট্রি, ইতিহাসের প্রতি ভীষণ ইন্টারেস্ট, এবং আমি খুব ভালো মার্কস পেতাম হিস্ট্রিতে। তো সেই জন্য হিস্টোরিক্যাল জুয়েলারি মানে ইজ ভেরি ভেরি ফ্যাসিনেটিং। অ্যান্ড ধরো ইন্ডাস ভ্যালি হলো, বা গ্রিক জুয়েলারি হলো, রোমান জুয়েলারি হলো, সাউথ আফ্রিকান জুয়েলারি হলো। আফ্রিকান জুয়েলারিটা ভীষণ অরিজিনাল, এখনো ওরা ওই অরিজিনালিটিটা রেখেছে, বিকজ ওই যে মাসাই ট্রাইবসরা যেরকম পরে বিডস, এত বিডস পরে, তুমি দেখেছো। তারপরে আমাদের এখানে যেরকম, হ্যাঁ মানে তুমি একটা জিনিস লক্ষ্য করবে যে জুয়েলারি, যে ট্রাইবস এর জুয়েলারি মোটামুটি একটু পার্থক্য 19-20, কিন্তু ইউ উইল সি যে কোনো দেশের ট্রাইবস এর জুয়েলারি একটা খুব ডিস্টিংক্ট একটা প্যাটার্ন থাকে ওদের, নয় চাকি পিস থাকবে, নয় সো তো ওটা আমার খুব ইন্টারেস্ট করতো, খুব ফ্যাসিনেট করতো। এবং আমি একটু আনপলিশ জিনিস ভালোবাসি, খুব যে চকমক করছে ওই রকম না, একটু র ফিনিশ জিনিস আমার বেশি অ্যাট্রাক্ট করে। তো এনিওয়ে, সেটা তো জুয়েলারি ডিজাইনিং, অনেক এক্সিবিশন করলাম, ভালো গট এ ভেরি গুড রেসপন্স, প্রেস রিভিউজ ইত্যাদি ইত্যাদি, সব খুব ভালো, ভেরি ইন্টারেস্টিং। এখনো করছি। এখন আমি একটা নতুন লেটস সে নতুন লাইন ডিজাইন করছি। সো আই থিঙ্ক ইন দ্য নেক্সট কাপল অফ মান্থস তোমরা সেটা শুনতে পারবে, যেটা একটু অন্যরকম হবে। তো আই এম ভেরি এক্সাইটেড অ্যাবাউট দ্যাট প্রজেক্ট। আর এবারে আসি যে জিনিসের ইন্টারেস্ট, যেটা সমস্ত দর্শকদের ভীষণ ইন্টারেস্ট, মানে যখনই আমি এই কথাটা বলি, সেটা হচ্ছে আমার ট্যারো রিডিং, নিউমেরোলজি অ্যান্ড দি অ্যালাইড মিডিয়ামস। আমি বলবো আর ওইরকম আরো যে মাধ্যমগুলো আছে। হ্যাঁ, তার মাঝখানে আরেকটা জিনিস বলে দিই যে আমি গার্ডেনিং করতে খুব ভালোবাসি, এবং আমি মনে করি যে প্লান্টস, গাছপালা, এর সঙ্গে একটা মানুষের কানেক্টিভিটি থাকা খুব দরকার। এবং বিশেষ করে এই সময় যখন আমরা এই ভাইরাসের সময় দিয়ে পাস করছি, আমাদের যখন জীবনযাত্রাটা এই প্যান্ডেমিকের মধ্যে দিয়ে যাচ্ছে, ওই প্যান্ডেমিক স্টেশনটা কিন্তু খুব বড়, ওই প্যান্ডেমিক স্টেশনটা আমরা এখনো ক্রস করছি, আমরা এখনো ওটাকে কমপ্লিটলি অন্য স্টেশনে আসিনি। তখন আমার মনে হয় যে মানে পশু পাখি, জন্তু জানোয়ার এবং প্লান্টস, গাছপালা, এটা যে কত বড় একটা অবদান আছে আমাদের জীবনে। আমরা মানুষ হিসেবে মনে করেছিলাম যে আমরা সব পেয়ে গেছি এবং আমাদের ওপরে কেউ নেই, কিন্তু আমাদের উপরেও যে আরেকটা পাওয়ার আছে, সেই যে কলকাঠি নাড়াচ্ছে, এবং সেই কলকাঠি নাড়াবার জন্যেই কিন্তু আজকে আমাদের এই দশা। বিকজ আমরা কি করেছি, আমরা পৃথিবীর থেকে অনেক বেশি টেনেছি আর দিইনি কিছু বিনিময়। তো এই যে গিভ এন্ড টেকটা আমরা এত বেশি ভালো বুঝে গেছিলাম না, তো ভগবান এখন বলেছে যে লেট মি ডু দ্য হিসাব কিতাব, লেট মি দ্য God upstairs said no, you know what, you got your calculation very wrong, I will tell you exactly what the calculation is. তো সেই জন্যে আমার মনে হয় যে প্যান্ডেমিকটা এখনো আছে, কেন এত বছরের পর বছরের ক্ষতির একটা তো ক্ষতিপূরণ দিতেই হবে আমাদের, তো সেই পিরিয়ডটা আমাদের চলছে। সো আই থিঙ্ক অনেস্টলি
এই যে পিরিয়ডটা আমাদের এখন যেটা আমরা পাস করছি, এখানে এই সময়টা আমাদের we must concentrate on internalizing, নিজেকে নিজেদের মধ্যে একটু যাওয়া উচিত, নিজের সঙ্গে কথা বলা উচিত, কারণ আমাদের সময় নেই তো। আমরা সবসময় দৌড়চ্ছি, আমরা চাকরির পেছনে দৌড়চ্ছি, আমরা কাজের পেছনে দৌড়চ্ছি, আমরা কম্পিটিশন করছি যে কে বেশি সুন্দর দেখতে। আমরা দেখছি আমাদের কত ছবি আসছে কাগজে, ও ছবি আসছে না তাহলে কি আমার রেটিংটা পড়ে গেল, বা আমি আমি বসকে কত খুশি করতে পারছি। সো এই পুরো একটা যে রেস, ওই পুরো রেসটা কিন্তু থেমে গেছে, একদম ফুল স্টপ। ফর দ্য টাইম বিং রেসটা ফুল স্টপ হয়ে গেছে। ফুল স্টপ, হ্যাঁ। সো ওই যে ফুল স্টপটা কেন হয়েছে? ফুল স্টপটা এই জন্যই হয়েছে কেন কি ভগবান বলছে যে ভেতরে তাকাও, ভেতরে ভেতরে। এই যে তুমি এত দৌড়চ্ছ, এই দৌড়টা তোমায় কোথায় নিয়ে যাচ্ছে? ওই যে ক্রিকেটের ভাষায় বলে না, দ্য বল হ্যাজ ল্যান্ডেড ইন নো ম্যানস ল্যান্ড। নো ম্যানস ল্যান্ডে আমাদের বলটা ল্যান্ড করেছে। এবারে আমাদেরকে এমন করতে হবে যাতে বলটা আইদার সিক্সার হয়, বাউন্ডারি হয়, এবং আমরা যাতে ভালো করে ডিফেন্ড করতে পারি বলটাকে। আমরা তো ডিফেন্ড করতে শিখিনি, কেন আমরা সবকিছুই সব জানতাম, তো আমরা তো সব জানতাম। তো সেখানে কি হয় জানো তো, তখন কিন্তু একটা স্পিরিচুয়ালিজমের একটা এভলিউশন হয়, আধ্যাত্মিক যে ক্ষেত্রটা, ওইটার একটা, এখন তুমি দেখবে যে লোকে অনেক বেশি ঠাকুরকে বিশ্বাস করছে, অনেক বেশি লোকে জ্যোতিষীর কাছে যাচ্ছে। সেটা যদিও একটা ভালো জিনিস নয়, কিন্তু তাহলেও ইউ রেসপেক্ট টু অল জ্যোতিষী, কেন সবাই তো সমান নয়, ভুল ভালো অনেক সময় লোকে বুঝিয়ে দেয়। তো যেটা হচ্ছে কি ইন্টারনালাইজিংটা খুব প্রয়োজন। তো সেখান থেকেই আমি যে ট্যারো আমি আজ করছি প্রায় ধরো 27 ইয়ার্স তো হয়ে গেল, কিন্তু মানে মোর দ্যান 2 decades। অ্যাবসলিউটলি। अगेन আমি বলবো যে আমি কলকাতায় যখন খুব একটা কেউ করতো না, তখন কিন্তু আমি করতাম। কিন্তু এই মাধ্যমটা এমন একটা মাধ্যম যে ইট ইজ ভেরি ভেরি এক্সক্লুসিভ, ওয়ান অন ওয়ান। মানে মানুষের, আমার কাছে একজন আসছে, সে তার সমস্যা নিয়ে আসছে, বা সমস্যা না নিয়ে আসলেও সে একটা গাইডেন্স চাইছে। তো তখন ওর সঙ্গে আমার যে ওয়ান অন ওয়ান হচ্ছে, ওর সঙ্গে আমার যে আমাকে যে সঠিক গাইড করতে হবে, সেই জন্য ওটা একটা এক্সক্লুসিভ ওয়ান অন ওয়ান সেশন হতো। ওই জন্য আমি এটা নিয়ে খুব একটা বেশি কথাও বলিনি। হ্যাঁ, ইটস নট বিং দ্য রাইট বিজনেস সেন্স, হয়তো অতটা নয়, লোকে বলবে। বাট এখন যেহেতু লোকে আমার মানে ভীষণ প্রেশার করছে যে হ্যাঁ আপনি কেন বলেন না এই সম্বন্ধে, বলুন বলুন বলুন। সো ফাইনালি আমি এখন আমার মুখ খুলছি একটু একটু করে। তুমি আর তোমরাও আমাকে বলেছো, জাস্ট নিউজ থেকেও বলছো যে না প্লিজ ডু ইট। আর আমরা পরবর্তীকালে এটার একটা তো সিরিজ আরম্ভ করছি, সেটাও আমি জানাতে চাইছি দর্শকদের, যে একটা সিরিজ আরম্ভ করছি যেখানে আমরা দর্শকদের প্রবলেমস গুলো চেষ্টা করব সলভ করার, এবং চেষ্টা করব যাতে যত ওদের হেল্প করা যায় at the cheapest, in the cheapest way, in the easiest way, এবং তারা নিজেরাই নিজেকে হেল্প করবে। কেন আমি মনে করি যে you are your own helper. মানুষ মানুষের বেস্ট ফ্রেন্ড। ফার্স্ট you are your best friend, then you are best friends with somebody else. তো আমি সেই হিসেবেই ধরছি এটাকে। তো ট্যারো, নিউমেরোলজি, ব্যাচ ফ্লাওয়ার রেমেডিজ, সুইচ ওয়ার্ডস, তারপরে প্রাণিক হিলিং, তারপরে ক্রিস্টাল থেরাপি, এন্ড দিস লাইক ইটস অ্যানাদার ওয়ার্ল্ড। হ্যাঁ, এটা আরেকটা অন্য জগৎ, একদম কমপ্লিটলি। এক্স্যাক্টলি। আমরা এই যে সারাদিন, এই যে তুমি যেটা বললে আমরা সারাদিন দৌড়াচ্ছি, বা এতদিন একটা প্রোটোকলের মধ্যে লাইফ ছিল যে এরকম ভাবে এই জিনিসগুলো করতে হবে, এটাই করব। এই যে তুমি প্রাণিক হিলিং বা স্পিরিচুয়াল সেক্টরটার কথা তুমি বলছো, মানে শুধু এটা এখন প্যান্ডামিক বলে না, আমরা টেকনিক্যালি যদি এই জিনিসগুলোকে ফলো করি, আমরা মনে হয় আমাদের লাইফ অনেক ইমপ্রুভড হবে, এবং আমরা ভীষণ পজিটিভ থাকতে পারি এবং পজিটিভিটি স্প্রেড করতে পারি। ফর এক্সাম্পল, যেটা আমাদের ইনস্টাগ্রামে যে লাইভ সেশনটা হয়েছিল, সেখানে তুমি আমাদেরকে অনেক সাজেশন দিয়েছো। মানে ওই একটা এপিসোডের পর মানে এত ভালো আমি রেসপন্স পেয়েছি, আমাদের যারা অডিয়েন্স ছিলেন তারা ভীষণ ইন্টারেস্ট দেখিয়েছে এপিসোডটার উপরে, এবং কোয়েশ্চেনস ওরা আমাকে জানিয়েছে, যেগুলো আমি তোমার কাছে জানবো, তবে এখন নয়, এখন আমাদের একটা জমজমাট আড্ডা চলছে। তো নীলাঞ্জনাদি, এটা তো গেল তোমার একটা লাইফের জার্নির একটা আমরা
মানে ট্রেলার একটা অংশ, ইয়েস, একটা অংশ, কিন্তু শুধু তো তোমার লাইফের জার্নিটা বা তোমার একটা এটা হার্ডকোর আইডেন্টিটির জায়গা যেটা তুমি নিজে তৈরি করেছো তোমার নিজের জন্য। বাট এটা ছাড়াও আমরা জানি যে আমাদের ভীষণ জনপ্রিয় একজন অভিনেতা রয়েছেন অর্জুন দা, তার তুমি ওয়াইফ এবং তুমি একজন জ্যান ফ্যামিলি থেকে বিলং করে দেন তুমি বেঙ্গলি কালচারে এসছো। তো তোমাদের একটু এই ব্যাপারটা একটু জানতে পারবো যে তোমাদের কি লাভ ম্যারেজ হয়েছিল না অ্যারেঞ্জ ম্যারেজ হয়েছিল, দেন তোমরা কিভাবে বিয়ে করলে, এন্ড বিয়ের পর কিভাবে এত সুন্দরভাবে তুমি অর্জুন দাকেও হেল্প করে চলেছো, এত সাপোর্ট করে চলেছো, অর্জুন দা এত ভালো কাজ করছেন, তুমিও তোমার লাইফে এত সুন্দরভাবে গ্রো করেছো। তো এই গল্পটা কিন্তু আজকে আমি জানবোই, কারণ এটা আমরা ইনস্টাগ্রামে মিস করে গেছিলাম, এই সিক্রেট ব্যাপারটা একটু জানতেই হবে। আচ্ছা, না তো আমি একটা কথা বলি, অর্জুন হচ্ছে প্রবাসী বাঙালি আর আমি হচ্ছি প্রবাসী নন বেঙ্গলি, ঠিক আছে? আমি কিন্তু কলকাতায় সেটেল, ও কিন্তু বাইরে, ও তো রাজস্থানে মানুষ হয়েছে। তো আমরা মানে উই জাস্ট এক্সচেঞ্জ আওয়ার প্লেসেস বেসিক্যালি। ও ও মানে ও আমাদের হিন্দি ভাষা ভীষণ ভালো, ও তো ভীষণ ভালো লিঙ্গুইস্ট, ও উর্দু, হিন্দি, পাঞ্জাবি, বাংলা, ইংলিশ তো ছেড়ে দাও, ওগুলো সবাই জানে এখন, ওটা কোনো বড় ব্যাপার না, কিন্তু হি ইজ আ গুড লিঙ্গুইস্ট। তো ও আমাদের যে নর্থ ইন্ডিয়ার যে একটা কালচার আছে সেটার সঙ্গেও বেশ ভালোভাবে ওর একটা আন্ডারস্ট্যান্ডিং আছে। হ্যাঁ হ্যাঁ, and he knows exactly. আর আমি যেহেতু এখানে মানুষ হয়েছি ওই জন্য আমি এখানকার কালচার ট্রেডিশন, হ্যাঁ হ্যাঁ, ছোটবেলা থেকে যখন বড় হয়েছি তো আমি তো এটা দেখেই বড় হয়েছি। তো তো ওই আমাদের একটা কমন ডিনোমিনেটর ছিল, আমার মনে হয় যে আমরা আমাদের কালচার্স গুলোকে একদম লিটারালি এক্সচেঞ্জ করলাম, উই এক্সচেঞ্জ আওয়ার কালচার্স। তো আর আমাদের কোর্টশিপ অনেক লম্বা ছিল, 13 বছরের কোর্টশিপ ছিল আমাদের, 13 ইয়ার্স, আর তাও লং ডিস্টেন্স। তখন কিন্তু কোনো মোবাইল ফোন ছিল না, না ইন্টারনেট ছিল না, খালি চিঠি, ইট ওয়াজ অনলি চিঠি, ট্রাঙ্ক কল, টেলিগ্রামের যুগ ছিল তখন। বাট কি জানো তো, একটা ব্যাপার আছে যে তখন আমি বলবো না যে আজকে রিলেশনশিপসে কিছু নেই বা নেই, কিন্তু আমি বলবো একটা জিনিস ডেফিনেটলি যে আগে রিলেশনশিপের অনেক বেশি ডেপথ ছিল। তার কারণ হচ্ছে যে লোকের সময় হচ্ছিল পরস্পরকে বোঝা, মানে আমি যদি একটা চিঠি লিখছি, সেই চিঠি লাগবে 3 দিন যেতে বম্বে, তারপর সে বম্বে, হ্যাঁ সেই ওয়েট করা, তারপরে লেখা, যখন তুমি লিখছো, কেন লোকে বলে যে ডায়েরি লেখাটা খুব ভালো, কেন? ইট ইজ লাইক এন इंटरनल क्लेंजर, মানে आपके आत्मशुद्धि के लिए वो डायरी लिखना बहुत जरूरी है। তো সেইভাবেই একটা যদি তুমি কাউকে চিঠি বা পত্র লেখো, সেখানে তুমি কিন্তু ফোকাস করে, কনসেন্ট্রেশন করে তুমি তোমার মনের ইচ্ছেগুলোকে লিখছো, সেটা কিন্তু অনেক বেশি ক্লোজ। আজকাল কি আছে, এক্স্যাক্টলি, আজকাল কি হচ্ছে, আজকে সব এসএমএস এর দ্বারা হচ্ছে। সো অবভিয়াসলি ইটস আ ভেরি ভেরি ডিফারেন্ট ওয়ার্ল্ড এখন, ইটস আ গ্যাজেটের যুগ। তুমি ইউ আর মোর অ্যাটাচড টু ইউর গ্যাজেট দ্যান টু দ্য ইন্ডিভিজুয়াল কনসার্ন। এটা আই এম সো সরি টু সে, বাট এটাই ফ্যাক্ট। আর একটা মজার ছোট্ট এখানে ইন্টারাপশন করব, আগে কি চিঠিটা একজনকেই লেখা যেত, আর এখন একটা মেসেজ তো আরো 10 জনকে ফরওয়ার্ড করা যায় না। তো এক্স্যাক্টলি সো ফরওয়ার্ডেড মেসেজ যেগুলো হয় না, সেটা ইটস নট সো নাইস। আই ডোন্ট থিংক ইটস আ গুড আইডিয়া। আমি কখনোই কাউকে ফরওয়ার্ড করি না আনলেস ইটস সামথিং রিয়েলি ইম্পর্টেন্ট। তো 13 বছর ও বম্বেতে ছিল, আমি কলকাতায় ছিলাম, আমি পড়াশোনা করছিলাম। সো অবভিয়াসলি লং কোর্টশিপ ছিল। আমি একজন জৈন ফ্যামিলির মেয়ে, জৈন ফ্যামিলি অবভিয়াসলি কনজারভেটিভ তো থাকবেই, কেন দেখো বাঙালির সঙ্গে জৈনস এর একটা বিশাল বড় পার্থক্য হচ্ছে যে ইটিং হ্যাবিটস আর ভেরি ডিফারেন্ট। একজন ভেজিটেরিয়ান ব্যাকগ্রাউন্ড আর একজন কমপ্লিটলি নন ভেজিটেরিয়ান ব্যাকগ্রাউন্ড। সো অবভিয়াসলি দিজ আর কমপ্লিটলি টু ডিফারেন্ট আইডিওলজিস। বাকি তো ছেড়েই দাও, মানে মাছ ফাছ তো ছেড়েই দাও, তুমি কি মানে রসুন পেঁয়াজ এগুলো খেতে বা মানে আমার ঠাকুরমা, হ্যাঁ মানে আমার ঠাকুরমা, মা, ওরা অনেক, ঠাকুরমা তো খেতই না এসব, আর আমার মাও খেত না। পরে অনেক জোর করে ফর হেলথ রিজনস মাকে অন্তত পেঁয়াজ টেঁয়াজ একটু খাওয়ানো হলো। বাট আমি যা রান্না জানি ভেজিটেরিয়ান, আমি কিন্তু সবই পেঁয়াজ রসুন ছাড়া প্রায়।
and you don't miss পেঁয়াজ রসুন। আমি যখন রান্না করি অর্জুন তো তাই বলে যে लगता ही नहीं है कि मतलब प्याज लहसुन क्यों नहीं है या क्या है। এই প্যান্ডেমিক ভ্যাকসিনেশন স্টার্ট হয়ে গেলে কিন্তু আমি তাহলে একদিন হানা মারছি তোমার বাড়িতে। এন্ড আমার প্রচুর ইন্টারেস্ট রয়েছে তোমার এই ট্যারট কার্ড রিডিং এন্ড তুমি যে চ্যান্টিং গুলো করো, আমি ভীষণ ভাবে ফলো করেছি এই জিনিসগুলো এন্ড ইট রিয়েলি হেল্পড মি আ লট। Oh really? So I'm so grateful. I'm so grateful. তো এনিওয়ে, তো অর্জুনের সঙ্গে আমার আমি এটাকে কমপ্লিট করে নি, তারপরে তোমাকে বলছি বাকি কথাটা, তোমার উত্তর দিচ্ছি আমি যে চ্যান্টিং এর ব্যাপারটা তুমি বললে, ইট ইজ ভেরি ইন্টারেস্টিং, সো হোল্ড ইউর থটস। সো এনিওয়ে, টু কাট আ লং স্টোরি শর্ট, সো অর্জুনের সঙ্গে আমার 13 ইয়ার্স পরে বিয়ে হলো। তারপরে অবশ্য ফ্যামিলি অ্যাকসেপ্টেড। এখন আমাদের ফ্যামিলিতে অনেকেই ন্যাশনালি ইন্টিগ্রেটেড ফ্যামিলি। আমাদের 4টে বাঙালি আছে আমাদের ফ্যামিলিতে, ওয়ান তামিলিয়ান, কোঙ্কনি, মানে আমার ওন সিস্টার ম্যারিড টু কোঙ্কনি, সো উই আর এ ভেরি ন্যাশনালি ইন্টিগ্রেটেড ফ্যামিলি। তো কি হয়, যখনই কোনো ইন্টার কাস্ট ম্যারেজ হয় অনেক কিছু এক্সচেঞ্জ হয়, আইডিয়া, মানে একটা মানুষের এভলিউশন, যেটা আমি বলছিলাম না, যে তুমি বলছি না যে এত ইন্টারেস্ট, অবভিয়াসলি আমার লাইফে ইন্টারেস্টের পেছনে আমি অর্জুনকে অনেক অনেক বেশি ক্রেডিট দিচ্ছি, বিকজ ও আমাকে he allowed me to just do what I like doing, and he said ki nahi tum ye karo, because o nije bishon creative, he is very very talented and multi dimensional, tumi jano, you had a chat with him, to kotha bolecho tor songe। সো তো এই জন্যই ওর একটা আমার লাইফে বিরাট বড় অবদান। এবং ইন্টারকাস্ট ম্যারেজেস আমি এনকারেজ করি, বিকজ ইন্টারকাস্ট ম্যারেজেস হলে পরস্পরকে একটা কালচার জানা যায়, প্লাস you grow as a human being and as an individual. So খুব সংক্ষেপে বললাম আমি about my husband and myself। আর এবারে তুমি যে প্রশ্নটা, যে কথাটা তুমি আমাকে বললে about যে আমি তোমাকে চ্যান্ট দিয়েছিলাম, মানে and then it really helped you. So chanting এর ব্যাপারটা একটা কথা বলি। চ্যান্ট যেটা হচ্ছে না, what is a chant বা মন্ত্র, ওটা কি? আমি যখন একটা মন্ত্র উচ্চারণ করছি, ওই মন্ত্রের যে একটা সাউন্ড আছে না, ওই সাউন্ডটা কিন্তু তোমার ব্রেনে যাচ্ছে, ওই সাউন্ড ওয়েভস গুলো। ওম, যেরকম ওমের একটা পাওয়ার আছে, ওম মানে নাভি সে जो करके यहाँ तक आता है, তো যখন তুমি নাভি থেকে ওটাকে that vibration, that phonetics, that sound, তো ওটা কি হয়, ওটা ব্রেনে একটা মেসেজ যায়। ব্রেন ইজ আ মেশিন, ওকে? সো ওই যখন ওই চ্যান্টের পাওয়ারটা যখন ব্রেনে যায়, ব্রেনের একটা রেসপন্স হয়, একটা রিয়াকশন হয়। এখন আমি যদি পাওয়ারফুল চ্যান্ট করি, আমার ব্রেনের উপরে সেটা পজিটিভ রেসপন্স হবে। এই যদি আমি মানে কন্টিনিউয়াসলি গালাগাল দিতে থাকি, ওটাও কিন্তু একরকমের নট মন্ত্র, নট চ্যান্ট, বাট সাউন্ড। ওটা কিন্তু আমার ব্রেনে কি করবে, ওটা আমার ব্রেনে ভায়োলেন্স ক্রিয়েট করবে, একটা উগ্র ব্যাপার ক্রিয়েট করবে। সো সাউন্ড, চ্যান্ট, এগুলো কিন্তু ভীষণ পাওয়ার আছে। কেন বলে যে ইউ শুড অলওয়েজ স্পিক পজিটিভ থিংস, বিকজ তোমার ব্রেন প্রত্যেকটা জিনিস তোমার ব্রেন কিন্তু অবজর্ভ করছে, এবং তোমার ওখানে হাত নেই। তোমার 5টা যে সেন্স অর্গানস, ওটা তোমাকে হেল্প করছে টু ট্রান্সমিট দ্যাট মেসেজ টু योर ব্রেন। ओके, 5 सेंस ऑर्गन, ब्रीदिंग है, देखना है, so the five তো 5টা আমাদের সেন্স অর্গানস ওই কাজ করে। এভরিথিং ইজ রিলেটেড টু দ্য ব্রেন। ইন শর্ট, এভরিথিং ইজ রিলেটেড টু দ্য ব্রেন, আমি সেটাই বলতে চাই। দেয়ারফর চ্যান্টের একটা আলাদা ইম্পর্টেন্স আছে। এবং তুমি দেখবে, হ্যাঁ, এবং তুমি দেখবে যে ইভেন মসজিদেও যখন ওরা ওই কোরআন পড়ে, তুমি দেখেছো ওরা এরম 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 করে ওরা চ্যান্ট করে। কেন করে? সো দ্যাট ইট registers in the brain. Even Hindu মন্ত্র বা even Christianity-তে যখন ওরা হিম পড়ে, যখন ওরা বই খুলে ওরা যখন হিম পড়ে, বা ওরা যখন বাইবেল রিসাইট করে, তখন কিন্তু ওই কেন রিসাইট করে? তো নিজের মনেও পড়তে পারে। কেন চার্চে এত লোকের সঙ্গে ভাইব্রেশনটা যাতে ক্রিয়েট হয় সবার একসাথে, ওই যে একটা কালেকটিভ এনার্জি, যে একটা পাওয়ার আছে, যে একটা ফোর্স আছে, ইট ইজ এক্সট্রিমলি স্ট্রং। ওই যে কালেকটিভ এনার্জির ফোর্স কিন্তু একটা মাস এনার্জি তৈরি হয়। ওই মাস এনার্জি কিন্তু সবার জন্য ইটস অ্যাবসলিউটলি থেরাপিউটিক, ওটা থেরাপির কাজ করে। সো মন্ত্রর ইম্পর্টেন্সটা হচ্ছে এক্স্যাক্টলি।
বাট আমি তোমাকে আরেকটা জিনিসও বলবো, যে এটা তো তুমি আমাদেরকে বোঝালে যে চ্যান্টিং জিনিসটা কি, এটা কেন আমাদের করা উচিত। অ্যান্ড আগে আমরা যেটা ইনস্টাগ্রামে কথা বলেছিলাম, তুমি আমাদেরকে এই প্যান্ডামিক সিচুয়েশনটাকে মাথায় রেখে কিছু সলিউশন দিয়েছিলে। সেদিনকে তুমি আমাদেরকে জানিয়েছিলে অ্যাবাউট অ্যানিমাল, আমার এক্স্যাক্টলি অ্যানিমাল টার্মটা স্পিরিট মনে গাইড, পড়ছে না। অ্যানিমাল ইয়েস, স্পিরিট। দিস ইজ হ্যাঁ ভেরি ইম্পর্টেন্ট অ্যান্ড লজিক্যাল অ্যাজ ওয়েল। আমি চাইবো যে এটা নিয়েও তুমি আজকে আমাদের ভিউয়ার্সদের কাছে কিছু বলো। বিকজ কি বলতো, এগুলো দেখো, এগুলো কিন্তু একটা সায়েন্স। আমাদের শরীরের মধ্যে যেমন ইলেকট্রন, প্রোটন, নিউট্রন রয়েছে, এনার্জি বডি রয়েছে, তো এক্স্যাক্টলি। এই জিনিসগুলো আমাদের কিন্তু খুব সাইন্টিফিক্যালি আমাদের লাইফে কাজ করে। ইট হ্যাজ আ স্ট্রং ইম্প্যাক্ট। তো আমি তোমাকে একটু রিকোয়েস্ট করবো যে তুমি যদি আমাদেরকে একটু সেদিনের সিচুয়েশনস গুলো আর একবার আমাদের ভিউয়ার্সদের জন্য রিপিট করো, এন্ড দেন তারপরেই আমি চলে যাব আমার কিছু সেট অফ কোয়েশ্চেন্স নিয়ে, যেগুলো আমাদের এপিসোডটা দেখার পর আমাদের ভিউয়ার্সরা করেছিল তোমার কাছে। আচ্ছা, সো আমি খুব ইয়ে করে বলি তোমায় যে অ্যানিমাল স্পিরিট গাইডস যেটা হচ্ছে, দেখো প্রত্যেকটা অ্যানিমালের একটা ক্যারেক্টারিস্টিক থাকে, একটা চারিত্রিক বৈশিষ্ট্য থাকে, ঠিক আছে? তো কিন্তু অ্যানিমালস, হিউম্যান বিংস আর অ্যানিমালস এর মধ্যে কি পার্থক্য আছে? হিউম্যানস হ্যাভ দ্য সেন্স টু ফিল, they have a brain which works, they can manipulate, but animals cannot manipulate. Animals এর কিছু traits আছে যেগুলো animals এর basic trait। একটা বাঘ যে আস্তে আস্তে করে শিকার করবে, সে 10টা বাঘও সেম জিনিস করবে, কিন্তু 10টা হিউম্যান বিংস একটা সিচুয়েশনে আলাদা আলাদা ভাবে রিঅ্যাক্ট করবে। do you understand what I'm saying? So therefore অ্যানিমালস এর যে পিওরিটিটা আছে, অ্যানিমাল স্পিরিট গাইডস কেন বলি? অ্যানিমাল স্পিরিট গাইডস, অ্যানিমাল স্পিরিট গাইডস মানে হচ্ছে যে প্রত্যেকটা অ্যানিমালের একটা করে বৈশিষ্ট্য থাকে, একটা কোনো ট্রেড থাকে। যেরকম আমি আগের দিন তোমাদের বলেছিলাম, আমি আবার রিপিট করছি, সেটা হচ্ছে উলফের কথা। ইয়েস, ইফ ইউ রিমেম্বার। তো উলফ, আমি তোমাকে দেখাচ্ছি উলফের একটা, এখন আমার কাছে ছবি দিচ্ছি আমি, I'll just see if I have the picture. হ্যাঁ, এই দেখো উলফ, এটা হচ্ছে উলফ। ওকে, so this is a picture of the wolf. তো উলফের যখন আমাদের যে ডগস ক্যাটেগরি, মানে কুকুর, অ্যালসেশিয়ান কিন্তু একটা উলফের মিক্স আছে, ক্রসব্রিড আছে। হ্যাঁ, হাস্কি এন্ড হ্যাঁ, একটা ক্রসব্রিড আছে, এবং ওর মধ্যে উলফের একটা জেনেটিক একটা কিছু আছে, ঠিক আছে? হ্যাঁ, তো ওরা প্রোটেক্টিভ হয়, ওরা মালিকের প্রতি ইয়ে হয়। সো উলফ হচ্ছে, তুমি দেখবে আমেরিকাতেও উলফকে খুব মানে ইয়ে করা হয়, মানে রেসপেক্ট দেওয়া হয়। উলফের মানে হচ্ছে যে যখনই কোনো সমস্যা হবে, ওকে, তখন কিন্তু তুমি উলফকে স্মরণ করবে। কিভাবে স্মরণ করবে? হাউ উড ইউ রিমেম্বার আ উলফ? জাস্ট ভিজুয়ালাইজ করবে চোখ বন্ধ করে, ইউ উইল জাস্ট ইমাজিন দ্য ফেস অফ আ উলফ, or imagine the full animal wolf, and তুমি wolf কে বলবে as if কি he is listening to you, as if he understands your language। এইভাবেই ওটা হচ্ছে কমিউনিকেশন। তুমি ওইভাবে ওকে ডাকবে, যেরকম ইউ উইল সে কি, ধরো আমি বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে আছি এবং আমি বাস স্ট্যান্ডে আমি বাস পাচ্ছি না, তখন তুমি বলবে ডিয়ার wolf, I humbly invoke your divine presence। মানে আমি উলফকে ডাকছি, সে যে কোনো ভাষা, বাংলা, হিন্দি, ইংরেজি, যেটা তোমার মন থেকে বেরোবে সেই ভাষাটাই মেন। তুমি উলফকে বলবে যে ডিয়ার উলফ, তুমি কোথায় আছো, তুমি আমার একটু সাহায্য করো, আমাকে একটা তাড়াতাড়ি একটা বাস পাইয়ে দাও, আমি বাড়ি ঠিক মতন সাবধানে পৌঁছে যাই। তুমি দেখবে ঠিক কিছুক্ষণের মধ্যে কিন্তু তুমি একটা বাস পাবে এবং তুমি বাড়ি সেফলি পৌঁছে যাবে। আর এটা কিন্তু প্রায়শই হয়েছে। সো উলফ হচ্ছে ফর এনি প্রবলেম, any problem you will call the wolf। এটা একটা বিশাল সাবজেক্ট। যেরকম অফিসে কোনো প্রবলেম হলে হর্সকে ডাকবে, হর্স পেছনে, অফিসে যদি তুমি বসে আছো, তোমার টেবিলের পেছনে যদি হর্সের ছবি দাও, তো হর্সের ছবিটা দিলে ইট ইজ আ ভেরি ভেরি গুড সাইন, ইটস আ ভেরি হেলদি সাইন। মানে ইট উইল হেল্প ইউ, ইট উইল গিভ ইউ দ্য স্ট্রেংথ। হর্স পাওয়ার মানে it will give you more power, it will give you more strength to withstand problems। আর যদি মানুষ নিজের প্রবলেমকে withstand করতে পারে, তাহলে প্রবলেম থাকবে না, পরিষ্কার কথা, তাই না? তারপরে
ধরো স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া হচ্ছে, জাস্ট স্মরণ করবে জেলিফিশকে বলবে যে আরে আমার হাজবেন্ড আজকে আমার উপর ভীষণ রাগ করেছে, হাজবেন্ডকে জেলিফিশকে বলবে প্লিজ জেলিফিশ এসে আগে তুমি প্রবলেমটা সলভ করে দাও। আচ্ছা, তোমাদের বাড়িতেও কি জেলিফিশই অনেকটা হেল্প করে এই কেমিস্ট্রিটাকে এত স্ট্রং রাখার জন্য? আমি একটু জানতে চাইবো এটা তোমাদের বাড়িতে কতটা এফেক্টিভ জেলিফিশের? না জেলিফিশ না জেলিফিশকে আমি ডাকি না, আমি নিজেই তখন ব্যালেন্স করিনি। যখন ও রেগে যায় আমি চুপ হয়ে যায়, আমি রেগে গেলে ও চুপ হয়ে যায়, তারপরে ঠান্ডা হলে দুজনেই দুজনকে শুনিয়ে দিই। হ্যাঁ, সো জেলিফিশ হচ্ছে টু ক্রিয়েট হারমোনি ইন দ্য ফ্যামিলি। জেলিফিশটা খুব দরকার। আর জেলিফিশ ক্ষেত্রে নাকি ধরো অনেক সময় না, যে কোনো রিলেশনশিপ, ফ্যামিলি রিলেশনশিপ, জেলিফিশ ইজ বেসিক্যালি ফর হারমোনি, হারমোনির জন্য জেলিফিশ। তারপরে ধরো কারোর যদি টাকা পয়সার প্রবলেম আছে তো স্কুইরেল কে বলবে, স্কুইরেল কে কি বলে, কাকে কি বলে, কাঠবিড়ালি। হ্যাঁ, কাঠবিড়ালিকে দেখেছো কিরকম সবসময় সে কুড়োচ্ছে, লাফি লাফি সে কুড়োচ্ছে। তুমি দেখবে একটা কাঠবিড়ালির বাসায় যদি যাও, তুমি দেখবে এত খাবার ওরা স্টোর করে রেখেছে, মানে ওরা সবসময় স্টোর করে রাখে, মানে ইন আদার ওয়ার্ডস ওদের। সো কাঠবিড়ালিকে যদি বলা হয় যে কাঠবিড়ালি প্লিজ আমাকে একটু হেল্প করো, আমার একটা আর্জেন্ট টাকার দরকার, সো ইউ ইনভোক দ্য স্কুইরেল, কাঠবিড়ালি, বা আমরা যেটা হিন্দিতে বলি গিলহেরি, গিলহেরি আমরা ওটাকে বলি। তারপরে ধরো বসের সঙ্গে কোনো ইন্টারভিউ আছে ধরো, বা বস বা কেউ কোনো ডিল হবে বা কিছু হবে, তুমি জানো না তুমি সঠিক কথা বলবে কিনা, তখন কিন্তু তুমি ফক্সকে ডাকবে। ফক্স মানে শেয়াল, কে আমি যাতে ডিপ্লোম্যাটিক্যালি সব কথাগুলো ঠিকঠাক বলতে পারি, গুছিয়ে বলতে পারি। সো ফক্স, এইভাবে প্রত্যেকটা অ্যানিমালের একটা করে অবদান আছে, এবং এটা একটা পুরো বিস্তারিত সাবজেক্ট, এবং এর উপরে এটা খুব ছোট ছোট উপায় আছে, এগুলো খুব ভীষণ ভীষণ হেল্প করে লোকজনের ডে টু ডে সিচুয়েশন। মতলব ইটস নাথিং ভেরি বিগ, বাট ইট ইজ ভেরি ভেরি স্ট্রং এন্ড ইম্প্যাক্টিং। মানে কাজটা হবেই হবে, অবশ্যই হবে, আর করে ছেড়ে দেবে। ডোন্ট এক্সপেক্ট যে এটা কি করে হবে, কেন, ওটা ছেড়ে দাও। हाँ, just leave it to the universe. करते रहो, बस पीछे मुड़ के देखो मत कि क्या हुआ, बस अपना काम करते रहो। फल की चिंता मत करो, कहने का मतलब ये। That's why. So আমাকে এই যে মাত্র তুমি যে বললে যে অফিসের ক্ষেত্রে বসের সাথে যদি কোনো প্রবলেম হয়, কিন্তু ওয়ার্ক প্লেস বলো বা ফ্যামিলি লাইফেও বলো বা ফ্রেন্ডস গ্রুপেও বলো, মনে করো ধরো আমি পজিটিভ, কিন্তু আমি যে মানুষদের সাথে ধরো অ্যাসোসিয়েটেড তাদের মধ্যে ধরো কেউ কেউ একটু নেগেটিভ চিন্তা ভাবনার বা কেউ কেউ অন্যরকম, কিন্তু আমি তার সাথে বন্ধুত্ব নষ্ট করবো না বা রিলেশনও খারাপ করবো না। তো সেই সময় নিজের অরাটাকে প্রোটেক্টেড রাখার জন্য বা নিজে যাতে আমি নেগেটিভলি এফেক্ট না হই, সেই সময় নিজেকে প্রোটেকশনের জন্য আমাদের কি কোনো রকম সলিউশন রয়েছে, সেটা চ্যান্টিং হোক বা থ্রু প্রাণিক হিলিং? হ্যাঁ, তো সেখানে কি হয় যে আমরা সেখানে আমি এঞ্জেল থেরাপিতে খুব বিশ্বাস করি। তো এঞ্জেলস, নানান রকমের এঞ্জেলস আছে। সো এঞ্জেলস হচ্ছে এক একটা এঞ্জেল এক একটা জিনিসকে রেপ্রেজেন্ট করে। যেরকম আর্চ এঞ্জেল রাফিয়েল, রাফিয়েল হচ্ছে তোমার হেলথের জন্য। যদি কারোর পেশেন্ট বাইরে হসপিটালে আছে বা কেউ অসুস্থ আছে, তখন তুমি কিন্তু ইউ উইল ইনভোক আর্চ এঞ্জেল রাফিয়েল, কি প্লিজ হেল্প মি আর্চ এঞ্জেল রাফিয়েল, ওনার উপরে তুমি তোমার কৃপা করো। এবং আর্চ এঞ্জেল রাফিয়েলের লাইট হচ্ছে গ্রিন। সো ইমাজিন করবে যে গ্রিন লাইটে ওই পুরো পেশেন্টের কাছে পুরো হি ইজ কাভার্ড ইন গ্রিন লাইট, এন্ড ইমাজিন করবে, প্রে করবে প্রোটেকশনের জন্য। সেটা বাংলা, হিন্দি, ইংরেজি যে কোনো ভাষাতেই তুমি বলতে পারো। এবং করলে তাহলে আর্চ এঞ্জেল রাফিয়েলের একটা প্রেয়ার আছে, সেই প্রেয়ারটা বললে মোটামুটি इट इज टेकन केयर ऑफ। মানে मन से बुलाना होगा, ये नहीं कि आप ऐसे बोल के छोड़ दिया, ऐसा नहीं। আরেকটা হচ্ছে আর্চএঞ্জেল মাইকেল। আর্চএঞ্জেল মাইকেল ইজ ভেরি ফেমাস দ্য ওয়ার্ল্ড ওভার, মানে বিশ্ব জুড়ে ওনার খুব নাম আছে আর্চএঞ্জেল মাইকেল। আর্চএঞ্জেল মাইকেল হচ্ছে, ওনার কালার হচ্ছে ব্লু, ইন্ডিগো ব্লু বা মেটালিক ব্লু। যখনই কোথাও বাইরে যাবে বা তোমার বাড়িকে যদি প্রোটেক্ট করতে চাও, তুমি আর্চএঞ্জেল মাইকেলকে বলবে যে প্লিজ শিল্ড মাই হাউস উইথ ইয়োর ডিভাইন ব্লু লাইট এন্ড শিল্ড মি ফ্রম এনি কাইন্ড অফ সাইকিক অ্যাটাকস অর
সাইকিক অ্যাটাকস বলতে কোনো যদি কেউ নেগেটিভ এনার্জি তোমার উপরে থ্রো করছে, তো তুমি বাড়ি থেকে বেরোবার আগে একটা শিল্ডিং করে নিলে, ইমাজিন করলে যে একটা তোমাকে পুরো একটা তুমি পুরো একটা ব্লু লাইটের মধ্যে কাভার্ড আছো একটা, আর তুমি একটা প্রোটেকশনে আছো, তাহলে সেই প্রোটেক্টিভ লেয়ার মধ্যে তোমাকে কেউ ভেদ করতে পারবে না। সো এই ধরনের অনেক অনেক এক্সাম্পলস আছে। আলোচনা করতে বসলে আমাদের মানে একদম অনেক অনেক সময় এটার জন্য একটা অন্য চ্যাপ্টার, এটার জন্য একটা অন্য সাবজেক্ট, এটা একটা ছোট প্রোগ্রামে এটা হবে না, হয় না। এক্স্যাক্টলি। এন্ড এখানে আজকে আমি এই টপিকটা এই কারণেই আরেকবার তুললাম, কারণ দেখো এতদিন একটা প্যান্ডামিক সিচুয়েশনে আমরা ছিলাম, এতদিন আমরা লকডাউনে ছিলাম, বাট এই 8 তারিখের পর কিন্তু লকডাউনের রুলস এন্ড রেগুলেশনস অনেকটাই লুজ হয়ে গেছে। সো আমি জানি তুমি প্র্যাকটিক্যালি নিজেও বুঝবে যে অনেকে কিন্তু ভুলেই গেছে যে করোনা ভাইরাস এখনো রয়েছে ইন্ডিয়া থেকে বা আমাদের ওয়ার্ল্ড থেকে, কিন্তু এখনো যায়নি। সো এখন আমরা যেটাই করব অনেক বেশি সেফটি মেজার্স মাথায় রেখে প্রিকশনস নিয়েই করব। সো আমরা জানি আমরা হাইজিনের দিকে খেয়াল রাখছি, কিন্তু আমরাও তো স্পিরিচুয়ালি নিজেদেরকে অনেকটাই স্ট্রং করতে পারি। এবং তোমার মতন একজন প্রফেশনাল মানুষকে যখন পেয়েছি, যিনি আজকে অলমোস্ট 25-27টা বছর এই প্রফেশনে রয়েছে, এবং শুধু এটা না, মানে তোমার তো মানে অলমোস্ট 8 থেকে 10টা সেক্টরে তুমি ইনভলভড, এবং সেখান থেকে আজকে গিয়ে ইউ আর ইনটু লাইফ কোচিং। তুমি একটা লাইফ কোচ হয়েছো আজকে, এবং শুধু সেটা নয়, জুয়েলারি ডিজাইনিং কি ট্যারট কার্ড রিডিং দুটোরই ট্রেন তুমি ফার্স্ট কলকাতায় স্টার্ট করেছো, এবং এত কিছু ডিসকভার করেছো নিজে। তো এই যে প্রত্যেকটা ফেজের সাথে তুমিও তো অনেক পাল্টেছো, আজকে তোমার মধ্যে অনেক চেঞ্জেস এসছে। তো এখন দাঁড়িয়ে কিরকম লাগে, মানে যখন এই লাস্ট 25টা বা 30টা বছর ভাবো, বা এক্স্যাক্টলি যখন তুমি ক্যারিয়ার স্টার্ট করছিলে, অর্জুন দার সাথে জাস্ট রিলেশন স্টার্ট হয়েছে, দেন সে একটা অন্য জগতের মানুষ, তুমি একটা অন্য জগতের মানুষ, কিন্তু তোমাদের দুজনের একটা একসাথে দুনিয়া রয়েছে, এবং সেখানে এতগুলো বছর একসাথে। তো একটু তোমার এক্সপিরিয়েন্সটা যদি আমাদের সাথে শেয়ার করো, যে কিরকম লাগলো আজকে এতগুলো বছর কাটালে তুমি, বা নিজের সাথে ধরো অনেক সময় তুমি একা যখন থাকো, আমি শিওর যে অনেক কিছু মাথার মধ্যে চলে, সেটা আমারও হয়, তোমারও হয়, সবার আমাদের হয়। তো সেটা নিয়ে যদি আমাদেরকে একটু কিছু তুমি বলো। দেখো, অর্জুনের জগৎটা ডেফিনেটলি আলাদা, আমার জগৎটা ভীষণই আলাদা। অর্জুন হচ্ছে ফিকশন জগতের মানুষ, আর আমি হচ্ছি নন ফিকশনাল জগতের মানুষ। এটা হচ্ছে একটা বিরাট বড় পার্থক্য। এবং কিন্তু আমরা দুজনে একটা জিনিস ক্লিয়ার রেখেছি, সেটা হচ্ছে আমরা আমাদের কাজটাকে বাড়িতে আনি না। অ্যাজ এন অর্জুনের চক্রবর্তী যখন বাড়িতে থাকে, ও কিন্তু তখন হি ইজ জাস্ট লাইক এনি আদার হাজবেন্ড অর এনি আদার ইন্ডিভিজুয়াল, এনি আদার ফাদার, সান, হোয়াট এভার। মানে তখন কিন্তু ও, আর আমি তো আমিই আছি, তো আমি কিন্তু তুমি দেখো, আমি ডেফিনেটলি যে তুমি এতগুলো সেক্টরে যখন ইনভলভ, তুমি তোমার ক্লায়েন্টস বলো বা তোমার যারা আসছে তোমার কাছে কাজের জন্য, তাদের কাছে একরকম, কিন্তু মানে তাদের ভেতরের নীলাঞ্জনাটি কিরকম? এটা ভালো প্রশ্ন করেছে। আমি ভেতরে নীলাঞ্জনা বেসিক্যালি হচ্ছে একজন ইন্ট্রোভার্ট। আমি ঠিক উল্টোটা মনে হয়। আই এম আ কমপ্লিট ইন্ট্রোভার্ট। আমি অনেক কিছু ভাবি, অ্যাম্বিভার্ট, মানে যতটুকুনি মানে বাইরে মানে এক্সট্রোভার্সন দেখানো বা করা উচিত ততটাই, বাট ভেতর একটা মানে ভেতরে সামথিং ডিফারেন্ট। and I'm a very private person. তার কারণ হচ্ছে যে আমার মনে হয় আমার প্রচুর রুচি আছে নানান সাবজেক্টের উপরে, প্রচুর। এখনো আমি মনে করি যে আমি এখনো একজন স্টুডেন্ট, এবং আমি এখনো প্রচুর পড়াশোনা, প্রচুর রিসার্চ করছি অন ডিফারেন্ট সাবজেক্ট। আমার এখনো অনেক প্রশ্ন আছে যেগুলোর উত্তর আমি এখনো পাইনি। তো ওই প্রশ্নগুলো আমি খুঁজতে থাকি, এবং অর্জুন আমাকে মাঝে মাঝেই হেল্প করে, কেন আমি মনে করি যে আমার একটা ফিলসফি আছে, সেই নীলাঞ্জনাটা কিন্তু বাড়িতে থাকে। দ্য ফিলসফার নীলাঞ্জনা ইজ ইন দ্য হাউস, এবং সেই ফিলসফি নিয়ে কিন্তু আমি এত বছর কাটিয়েছি, এবং আশা করি বাকি বছরও আমি ওই ফিলসফি একটা নিয়ে কাটাবো। কেন আমার মনে হয় যে এত বছরে আমি একটা জিনিস ডেফিনেটলি মানে বুঝতে পেরেছি, যে কোনো মানুষের একটা ফিলসফি ধরে চলতেই হবে। যদি একটা ফিলসফি ধরে না চলো, তাহলে কিন্তু দ্য রেজাল্টস আর ডিজাস্ট্রাস। ঠিক আছে, আজকে
আমরা খুব দুঃখিত যে সুশান্ত সিং রাজপুত আজকে আমাদের মধ্যে নেই। এই দুঃখটা আমরা মানে কিছুতেই ভুলতে পারছি না। আমিও খুব শকড হয়েছি এবং খুব দুঃখ পেয়েছি যে এরকম একটা অত কম বয়সী ছেলে, এত ভালো একজন প্রতিভা আমাদের মধ্যে থেকে চলে গেল। এটা একটা ভীষণ ডিস্টার্বিং ফ্যাক্টর। তো আমার মনে হয় যে যখন তোমার সময়টা ডাউন থাকে না, তখন কিন্তু ওই ফিলসফিটা কাজে দেয়। এটা সবসময় জানবে। একটা ফিলসফি যে আমার একটা জীবন দর্শন আছে, সে যাই হোক, আমি যতই দেখো, ইটস নট দ্যাট কি আমার লো টাইম আসে না। এভরিবডি হ্যাজ চ্যালেঞ্জিং পিরিয়ডস, বাট তুমি যেভাবে ওটাকে দেখবে সেটাই হচ্ছে আসল। এবং ওই যখনই তুমি একটা তোমার চ্যালেঞ্জের মুখে পড়ছো, তখন তুমি সেটাকে কিভাবে হ্যান্ডেল করছো, ওই একটা ফিলসফি যে হ্যাঁ ঠিক আছে 2+2 = 4, মেবি 4.5, এই ফিলসফি, হ্যাঁ অমুক, সো একটা ফিলসফি থাকে। আমার সেই ফিলসফিটা আছে যে আমি ধরো লাইফ আই লিভ ইন মোমেন্টস। আমি জীবনটাকে বেশি ক্যালকুলেট করে আমি করতে পারি না, যার জন্য আমি মানে আমি মনে করি যে এনজয় ইওর মোমেন্ট। তুমি আজটাকে এনজয় করো, কালকে কি হয়েছে ভেবো না। হ্যাঁ মানে গতকাল কি হয়েছে ইউ ডোন্ট নো, আগামী কাল কি হবে ইউ ডোন্ট নো। তো কি হবে যখন তুমি জানোই না, তো তুমি তোমার বেস্ট যেটা গতকাল হয়ে গেছে সেটা কিন্তু তুমি চেঞ্জ করতে পারবে না। তো আমি আমার টাইম ওয়েস্ট করব কেন? আমার একটা খুব সিম্পল লাইন আছে, আমি যেটা তোমায় বলি, যে জিনিসে আমার হাত নেই, ওই জিনিসে আমি সময় নষ্ট করব না। এক্স্যাক্টলি, যেটা আমি আমার হাতের মধ্যে আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আর আমাদের কন্ট্রোলে আমাদের প্রেজেন্ট সিচুয়েশনটাই রয়েছে। এটাকেই যদি আমরা সুন্দরভাবে ডিল করতে পারি, আমরা পাস্টে কি হচ্ছে সেটাও ভুলতে পারবো, এন্ড ফিউচারটাও আমাদের অলরেডি স্মুথলি ক্রিয়েটেড হয়ে যাবে। অ্যাবসলিউটলি, সেটাই। এক্স্যাক্টলি তাই। সো নীলাঞ্জনা দি, আমাদের তো সময় অনেকটাই এবার শেষের দিকে এগিয়ে এসছে। আমরা আশা করতে পারছি যে এই শো এর মাধ্যমে আজকে আমরা স্পিরিচুয়ালি বলো, এথিক্যালি বলো, সাইকোলজিক্যালি বলো, একটা স্ট্রং মেসেজ আজকে আমরা আমাদের অডিয়েন্সদের জন্য দিতে পারলাম। এবং আগেও আর একবার তুমি ইনস্টাগ্রামে ভীষণ সুন্দর সেশন করেছো আমাদের সাথে, খুব সুন্দর একটা ইন্টারঅ্যাক্টিভ সেশন আমাদের সাথে তুমি অনেক কিছু বলেছো, এবং সেগুলো থেকেই আমাদের যারা ভিউয়ার্স রয়েছেন প্রচুর কোয়েশ্চেন করেছে, বা সেগুলো নিয়ে যদি বসে আমাদের সময় শেষ হবে। তবে এই সিচুয়েশনকে মাথায় রেখে বেশ কিছু প্রশ্ন আমরা ভেবে রেখেছিলাম যে তুমি আসলে করব। তার মধ্যে প্রথম অলরেডি যেটা আমি জিজ্ঞাসা করে নিলাম, যে আমরা বিভিন্ন জায়গায় যাই, আমরা হয়তো নিজেরা পজিটিভ, কিন্তু সিচুয়েশনে হয়তো নেগেটিভিটি রয়েছে, বা যে মানুষটার সাথে আমরা ইন্টারঅ্যাক্ট করছি বা কাজ করছি বা সম্পর্কে রয়েছি, সেই মানুষটা হয়তো নেগেটিভ বা কিছু একটা। তো সেই সময় কি করে ডিল করতে হবে, এটা খুব সুন্দরভাবে তুমি আমাদের বলে দিয়েছো, তার জন্য থ্যাংক ইউ সো মাচ। এন্ড দেন একটা যেটা মেজর প্রবলেম হয়েছে, এখন হলো স্কুলের রুলস এন্ড রেগুলেশনস অনুযায়ী এবছর হয়তো পাস ফেলের ওই ব্যাপারটা থাকছে না, বাট কোনো কনফার্মেশন এখনো পর্যন্ত আসেনি। বাট এতে কি হয়েছে, আর ছেলেমেয়েরা কি এতদিন স্কুলে যেতে হতো, একটা টাইম মেনটেন করা, একটা শিডিউলের মধ্যে ছিল, অনেক রেস্ট্রিক্টেড ছিল ওদের লাইফ। এবার বাড়িতে হওয়াতে যতই হোক একটা দেখো ক্যাজুয়ালিটি এসেই যায়। তো সেক্ষেত্রে অনেক মায়েরা বাবারাই রয়েছেন যারা কোয়েশ্চেন করেছেন যে এই সময় বাচ্চাদের কি করে হ্যান্ডেল করব। ওদের তো এই পড়াশোনার উপর থেকে ওই সিরিয়াসনেসটা চলে যাচ্ছে, বা বাড়িতে থাকলে যতই সিচুয়েশন থাকুক, ব্যাপারটা একটু ক্যাজুয়াল ওয়েতেই হয়ে যায় পড়াশোনাটা বা এই অনলাইন ক্লাসেস গুলো করা। তো বাচ্চারা কিন্তু এই সময় অনেকটাই বদমাইশি স্টার্ট করেছে। তো তুমি যদি একটু সেই সব প্যারেন্টসদের উদ্দেশ্যে একটু প্যারেন্টিং টিপ কিছু দিয়ে দাও, বা স্পিরিচুয়ালি কিছু বলে দাও, বা যদি কোনো চ্যান্টিং দিয়ে দাও, যাতে একটু বাচ্চাদের এই সময় ওরা কন্ট্রোলও করতে পারে আবার মোটিভেটও করতে পারে, মানে ব্যাপারটা যাতে ব্যালেন্স থাকে। দেখো, বাচ্চাদেরকে চ্যান্ট দেওয়াটা ঠিক অ্যাপ্রোপ্রিয়েট হবে না, কেন একটা সেশনে ওটাকে ভালো করে বোঝাতে হবে, ওটা মাদার্সদের করতে হবে। কিন্তু ওই যে উলফকে বলাটা খুব ইম্পর্টেন্ট, উলফ রিয়েলি হেল্প করবে। তো উলফকে বললে বাচ্চারা বসবে, প্রথম কথা উলফকে ডাকো। সেকেন্ড থিং হচ্ছে পেরেন্টিং টিপস, আমি কয়েকটা ভীষণ কুইকলি কিছু টিপস দিচ্ছি। প্রথম কথা হচ্ছে আপনারা নিজেদের যাতে আপনারা নিজেরা রেস্ট করছেন ওই জন্য একটু টাইম পাস করার জন্য ফোনটা দিয়ে দিলেন, সেটা করবেন না। দ্যাটস আ ভেরি রং থিং। ওটা করবেন না, কেন ওটা পরে গিয়ে আপনাকে ওটার মাসুল দিতে হবে। ইউ হ্যাভ টু দিস থিং, দ্য চাইল্ড উইল গেট এডিক্টেড টু দ্য ফোন, যেটা অলরেডি
বেশিরভাগ ক্ষেত্রে হয়। সেকেন্ড থিং হচ্ছে যে একটা ডিসিপ্লিন একটা রাখতেই হবে বাড়িতে, একটা টাইম শিডিউল করে দিন, যেখানে ওকে বলুন যে তুমি এতটা সময় পড়াশোনা করবে, এই সময়টা তুমি খেলবে, এই সময়টা তুমি কার্টুন দেখতে পারো, কিন্তু ওই সময়ের মধ্যে কিন্তু তুমি দেন কিন্তু এদিক ওদিক করতে পারবে না। সো ভালোবেসে তারপরে ওদের একটু ছোট ছোট রিওয়ার্ড প্রোগ্রাম করে দাও, যে তুমি যদি এটা করো তাহলে তোমার জন্য আজকে আমি এটা রান্না করব, বা আমি অমুক করব, তুসুক করব, কালারিং করব। সো আমার মনে হয় যে সেগ্রিগেশন করা মানে ডিভাইড করা, ক্যাটেগরাইজ করা ভীষণ প্রয়োজন। তৃতীয় কথা হচ্ছে যে ওদেরকে দিয়ে কিছু অ্যাক্টিভিটিস করানো, কিছুই না, ধরো আমি বলছি তোমায়, ধরো এখন তো ক্লাসটা ডিফারেন্ট এজ গ্রুপসে ডিফারেন্ট জিনিস আছে। ধরো একটু একটু বড় বাচ্চা হলে, মেয়ে হলে বা ছেলেও হলে একটু আটা মাখা শেখা, যে একটুখানি আটা দাও কি আটা মাখো, চলো গোল বানাও, রাউন্ড সার্কেল, ওকে। তারপরে ধরো ভেজিটেবল কাটিংটা তো হবে না বাচ্চাদের পক্ষে, কিন্তু এটলিস্ট ইউ নো কি, হ্যাঁ না সেটা করতে পারবে না, কিন্তু ধরো নিজের বেডটা করো, ডু ইয়োর বেড, ওকে। তারপরে হাত ধোয়া টোয়া তো আছে, ওগুলো তো আমরা মেডিকেলি ওগুলো আমরা করছি। প্লাস কনসেন্ট্রেশনের জন্য একটু বই পড়াটা এনকারেজ করা, ওদের একটু স্টোরি রিডিং করানো, এটা খুব খুব প্রয়োজন। তার কারণ হচ্ছে ওদের যে কনসেন্ট্রেশন লেভেল যে ল্যাপস হচ্ছে, যে যদি মা বা বাবা যে কোনো একজন একদিন করে অল্টারনেটিভ করে যদি একটু গল্পের বই পড়েন, একটু মিউজিকের প্রতি ইন্টারেস্ট, সো এইগুলো কি হচ্ছে, বা আবৃত্তি, সো অল যে জিনিসগুলোর প্রতি ওদের সময় দিতে পারেনি, ওইটাকে যদি ভাগ করে নেওয়া হয় 7 দিনের মধ্যে, আই থিঙ্ক দ্যাট ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। বাট একটা জিনিস মনে রাখবেন, অন্য সময় আমরা যখন নর্মালসিতে ছিল, সিচুয়েশন ওয়াজ ভেরি ডিফারেন্ট। কিন্তু এখন যদি আপনি আপনার বাচ্চাকে বেশি ইন্ডালজ করবেন, যে এটা করে নে, এটা ও যদি হ্যাঁ ও যদি কান্নাকাটি করছে, ওকে যদি দিয়ে দেওয়া হলো, এটা কিন্তু মনে রাখবে, এটা কিন্তু ভীষণ ব্যাড সাইকোলজিক্যাল ইফেক্ট পড়বে। সো আমার মনে হয় যে অ্যাক্টিভিটিজ উপরে বেশি জোর দেওয়া উচিত, এবং বাবা মাকে একটু এফর্ট নিতে হবে। এটা নয় যে আরে বিজি হয়ে গেল, ওদের বিজি করে দেওয়া, ওদেরকে বিজি করে দেওয়াটা, ওটা ইট ইজ নট দ্য রাইট অ্যাপ্রোচ, ডেফিনেটলি নট। এক্স্যাক্টলি তাই, বিজি না করে আমার মনে হয় যদি একটু কোনো কিছুতে ইনভলভ করে দেয়, যেখান থেকে ওরা কিছু শিখতে পারবে, বা ট্রায়াল এন্ড এরর। তুমি যেই বলে সবজি কাটার কথাটা, হয়তো ওরা সবজিটা কাটতে পারবে না, কিন্তু ওরা মটর ছিলতে পারে, ওরা মানে অনেক কিছু টুকটাক কিছু ডাস্টিং করা সিম্পল, যেগুলো ওদের একটা কাপড়, মানে আমি মনে করি যে অ্যাক্টিভিটিটা ভীষণ ভীষণ দরকার। আর তারপরে ছোট ছোট চ্যান্টস ওদের শেখানো যেতেই পারে। ধরো যদি কোনো হিন্দু ঘরের বাচ্চা হয়, ওটা যেমন যেরকম ওম নমঃ শিবায় মাঝে, বা ওম শেখানো, সিম্পল ওম ওয়ার্ডটা শেখানো, মানে সিম্পল ওম, বেশি যেতে হবে না, যাতে ও তারপরে একটু ব্রিদিং এক্সারসাইজেস শেখানো বাচ্চাদের, যে কারেক্ট ব্রিদিং বলেছিলে, যে কিভাবে হাউ টু ডু কারেক্ট ব্রিদিং। তো আমার মনে হয় যে এগুলো করা খুব দরকার। তারপরে জামা কাপড় ভাঁজ করা আরেকটা জিনিস, নিজের জামা কাপড় ভাঁজ করো, সে যেরকমই জামা কাপড় ভাঁজ করো, দ্যাটস নট দ্য ইস্যু। বাট এই জিনিসগুলো অ্যাক্টিভিটিস প্রচুর রাখতে হবে, বিকজ যদি অ্যাক্টিভিটিস না রাখা হয়, যদি একটাই জিনিস ওদের কাছে যদি ফোন থাকে সবসময়, ইট ইজ নট গোইং, তাই তো হবে না সেইভাবে। সেটাই এক্স্যাক্টলি। তো প্যারেন্টসরা যেরকম নিজেদেরকে অ্যাক্টিভ রাখতে হবে, সেরকম কিন্তু বাচ্চাদেরকেও প্রচন্ড পরিমাণে পজিটিভলি ওদের রিনফোর্স করতে হবে, মোটিভেট করতে হবে। বিকজ আমরা বড়, আমরা জানি কি সিচুয়েশন, ওরা তো জানে পর্যন্ত না যে কি হচ্ছে, ওরা কেন স্কুলে যেতে পারছে না, ওরা কেন অনলাইন ক্লাস করছে। পড়াশোনার সঙ্গে টাচে রোজ লেখানো, ওই যে রোজ এক পেজ হ্যান্ডরাইটিং লেখানো, একটা পেজে অন্তত 4টে অঙ্ক করা, বা ছোট বাচ্চাদের 4টে অঙ্ক, বড়দের 10টা, ওই হিসেবে। মানে আমার মনে আছে আমাদের যখন হলিডেজ হতো, তাই করতাম, হ্যান্ডরাইটিং প্র্যাকটিস, কম্প্রিহেনশন করা, মানে কোয়েশ্চেন আনসার্স করা, কম্প্রিহেনশন, সো আনসিন দেখে। তো এইগুলো একটু পরিশ্রম করতেই হবে, না হলে বাচ্চা কিন্তু রাস্টেড হয়ে যাবে এবং একদম অন্যদিকে চলে যাবে, আই ফিল। এক্স্যাক্টলি তাই। ওয়ান্স अगेन থ্যাংক ইউ সো মাচ তোমাকে নীলাঞ্জনা দি, যে তুমি এত কিছু
আমাদের সাথে শেয়ার করলে, এবং তোমার শুধু তো জার্নি না, মানে জার্নি তো অলরেডি আমরা জেনে গেছিলামও, আজকে আমাদের মোরওভার এটা আরো সুন্দর একটা সেশন হলো। আমাদের ভিউয়ার্সরা যা যা কোয়েশ্চেন করেছিল, আশা করতে পারছি আজকের এই এপিসোডটার পর তারা মোটামুটি উত্তরগুলো পেয়ে গেছে, এবং একটা আইডিয়া তো পাবেই, একটা আইডিয়া তো পাবেই। এবং আজকেও কিন্তু আমরা অনেক নতুন টপিক নিয়ে কথা বললাম। আমার মনে হয় যারা এই এপিসোডটা পুরোটা দেখবে, তোমাদের মনে আরো কোয়ারিজ আসবে, আরো জিজ্ঞাসা করতে ইচ্ছা করবে নীলাঞ্জনা দিকে যে আরো ভালোভাবে কি করে তোমরা তোমাদের এনভায়রনমেন্টের সাথে স্পিরিচুয়ালি কানেক্ট হতে পারছো এবং সাইকোলজিক্যালি নিজেকে কিভাবে ডেভেলপ করতে পারছো। সো সেটা জানার জন্য কিন্তু আমাদের এই সিরিজগুলোর দিকে তোমাদের নজর রাখতে, এবং আজকের এপিসোড রিলেটেড তোমাদের যা যা কোয়ারিজ তোমরা ড্রপ করো। আমি যেরকম প্রমিস করেছিলাম যে আরেকটা এপিসোডে নিয়ে আসবো নীলাঞ্জনা দিকে, সেম প্রমিসটাই আমি রাখবো। and till then stay tuned and keep watching Just News Presents. হ্যাঁ বলো। আরেকটা জিনিস ফাইনালি, যে আমি কিন্তু খুব শিগগিরই একটা নতুন সিরিজ নিয়ে আসছি জাস্ট নিউজ এর সঙ্গে। তো সো আমি ভেবেছিলাম ওটা সারপ্রাইজ রাখবো, কিন্তু ভাবলাম যে না, এবং ওই নতুন সিরিজটা আমরা জাস্ট নিউজ এর পোর্টালেই নিয়ে আসছি। আর আপনারা দেখতে থাকুন জাস্ট নিউজ, খুব শিগগিরই হয়তো আপনারা অ্যানাউন্সমেন্ট শুনবেন। এবং জাস্ট নিউজ আমাদের হিন্দি চ্যানেল লঞ্চ হতে চলেছে, হিন্দি পোর্টাল লঞ্চ হতে চলেছে আমি শুনলাম। সো আমি আই উইল বি ভেরি হ্যাপি, আমি খুশি হব যে আমার যে নলেজ যদি আপনাদের সঙ্গে শেয়ার করতে পারি। শুধু তো নলেজ না, এটা একটা এমন, তুমি হচ্ছে আমাদের একজন মানে কি বলবো, একটা মানুষ যার কাছে গেলে আমি জানি যে আমার যাই প্রবলেম হয়ে যাক আমি সলিউশন পাচ্ছি, এবং প্রত্যেকটা জিনিসের একটা সলিউশন আছে। এবং bookmyshow.com, আমি জানি জাস্ট নিউজ এখন বুকমাইশোর সঙ্গে টাই আপ করেছে। সো আপনারা অ্যাপয়েন্টমেন্ট নিতে চান, আপনারা বুকমাইশোতে আসবেন, আপনারা জাস্ট নিউজ ফলো করবেন, ওখানেই কিন্তু আমি অ্যাপয়েন্টমেন্ট দেব, এবং বুকমাইশো থ্রু দিয়ে। এবং I'll be very happy to answer your questions, এবং অ্যাপয়েন্টমেন্ট হয়ে আপনাদের সঙ্গে যদি একটা সেশন করা যায় ওয়ান অন ওয়ান, I'll be very happy. সো থ্যাংক ইউ সৌমি, তুমি খুব ভালো ভালো প্রশ্ন করেছো, এবং অ্যাজ ইউজুয়াল ইউ আর ভেরি নাইস, ইউ আর ভেরি গুড ইন ইয়োর জব। আর অনেক ধন্যবাদ যে তোমরা আমাকে ডাকলে। এটা আমার অনার। আজকে আমি একটা গোটা এপিসোডে শুধু একবার না দুবার তোমাকে পেয়ে গেছি, এন্ড উই আর কানেক্টেড নাও। জাস্ট নিউজ আরো অনেক নতুন সেগমেন্ট নিয়ে আসবে যেখানে আমরা তোমাকে পাবো, আরো ইন ডিটেইলস আমাদের রিয়েল লাইফ প্রবলেমস নিয়ে ডিসকাশন হবে। বিকজ প্রবলেমের দিকে তো ফোকাস করলে প্রবলেমটা থেকেই যাবে, রাদার বেটার আমাদের উচিত যে আমরা সলিউশনের দিকে ফোকাস করি। তো এত কিছু সম্পর্কে আপডেট রাখার জন্য কিন্তু আমাদের যেটা অফিসিয়াল চ্যানেল রয়েছে সেটা সাবস্ক্রাইব করতে হবে, এবং এই ধরনের আপডেট গুলো সবার আগে পাওয়ার জন্য বেল আইকনটা ক্লিক করতে হবে। এবং জাস্ট নিউজ দেখতে থাকো, আমাদের ফেসবুক ইনস্টাগ্রাম পেজেস লাইক করো। তোমাদের যদি কোনো ইন্সপিরেশনাল লাইফ স্টোরিজ থাকে যেটা তোমরা চাও এখানে এসে শেয়ার করতে, আমরা সেই ব্যবস্থাও তোমাদের জন্য করেছি। আমাদের এই পোস্টের একটাই তোমরা ফোন নাম্বার পেয়ে যাবে, সেখানে তোমরা হোয়াটসঅ্যাপ করো বা কল করো, এবং ডিরেক্ট আমি তোমাদেরকে কানেক্ট করে নেবো আমার এই শোতে, যার নাম জাস্ট নিউজ প্রেজেন্টস আ উইমেনস জার্নি, এই গল্পে শুধুই রানী। থ্যাংক ইউ ওয়ান্স अगेन দিদি, খুব তাড়াতাড়ি আবার দেখা হচ্ছে। থ্যাংক ইউ, নিশ্চয়ই দেখা হবে। থ্যাংক ইউ।